এখন যেটা টালমাটাল রাজনৈতিক অবস্থা, এটা স্বীকার করতেই হবে যে রাজনীতির স্থিতি নেই রাজনীতিতে। দেশে এমনি অর্থনৈতিক অবস্থাতেও অন্যরকম চলছে, আপনি জানেন। তো এই যখন অবস্থা, তখন একটা সামনে যে চ্যালেঞ্জটা আসছে, রাজনীতির দল নিষিদ্ধ করা তো সহজ, টিকিয়ে রাখাটা তো খুবই কঠিন। তো সেই কারণে এটা নির্ভর করে সরকারের পারফরমেন্সের উপর। সরকার যদি সর্বক্ষেত্রেই সফল হয়, তাইলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। আর না হলে পরিস্থিতিটা যে কোনো সময় যে কোনো দিকে মন নিতে পারে। আপনার কি মনে হয়? এই সরকারের বৈধতাটাই কিন্তু তার পারফরমেন্স বেসড। অর্থাৎ এই সরকারের যত ভালো পারফর্ম করবে, মানুষ তত এই সরকারটাকে গ্রহণ করবে। রাইট। তো কাজেই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। তো কাজেই পারফরমেন্সের দিক থেকে এখানে এই সরকারকে মনোযোগী থাকতে হবে যতদিনই থাকে। পরিস্থিতির বদল হয়েছে, এটা সত্যি কথা। আমি যখন তরুণদের সাথে কথা বলি, এই গত জুলাই অগাস্টে আন্দোলনের সময় আমি যখন দেখছিলাম, তখন আমি নিজে আমরা কি করতাম আমাদের বয়সে, এসে 70-71 সালে আমরা কি করেছি, সেটার সাথে আমি নিজে বসে বসে তুলনা করতাম। তুলনা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে, তারা যে আমাদের চেয়েতে তারা অনেক বেশি উদ্ভাবনী শক্তি রাখে। আপনি যে স্লোগানগুলি দেখেছেন, কোনো স্লোগান, আমরাও একসময় যে স্লোগান দিয়েছি, এদের স্লোগানের সাথে আমাদের স্লোগান আকাশ পাতাল তফাৎ। আমাদেরগুলো উজ্জীবিত করেছিল মানুষকে। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, আমরা এসব স্লোগান দিয়েছি। কিন্তু এবার আপনি খেয়াল করবেন, এদের যে স্লোগানগুলো আমাকে সত্যি সত্যি আমাকে এটা বুঝিয়েছে যে এই প্রজন্মকে আমরা যেভাবেই দেখে থাকি, এই প্রজন্ম অনেক বেশি ইনোভেটিভ, এটা তারা কিন্তু প্রমাণ করেছে, 1 নম্বর। 2 নম্বর, আমার কাছে মনে হচ্ছে তারা অনেক বেশি, তারা সাংগঠনিকভাবে অনেক বেশি সৃজনশীল। আপনি এই যে 6 জন নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হলো, তারপরেও আন্দোলনটাকে থেমে থাকেনি, খেয়াল করবেন। তো কাজে তার অর্থটা কি? তারা এমনভাবে একটা নেটওয়ার্ক তৈরি করেছিল যে ওই 6 জন কেন, এরকম আরো হয়তো কয়েকজন গেলেও তার আন্দোলন থামে, স্তরে স্তরে নেতৃত্ব অসাধারণ। এবং এখনকার বাস্তবতা এটা সম্ভব, আমাদের সময় সেটা সম্ভব ছিল না। কারণ আমরা হায়ারার্কিক লিডারশিপে চলেছি আমাদের সময়, এটা কিন্তু হরাইজন্টাল লিডারশিপে চলছে। মনে আছে 165 জন না কতজন সারা দেশে সমন্বয়ক তৈরি করেছিল। সো দিস ইজ রিফ্লেকটিভ অফ দ্য নিউ এনভায়রনমেন্ট। 2011 সালে তিউনিসিয়াতে যে আন্দোলন হয়েছিল মনে আছে, এবং এরপরে তাকে ভরসা করে ইজিপ্টে যে আন্দোলনটা হলো সেই 11-12 সালে, ওটা কিন্তু ইন্টারনেট বেসড মুভমেন্ট ছিল, কেউ নেতা ছিল না। কিন্তু এই যে মোবারকের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, কোনো একজনের নেতা ছিল, ডিজিটাল প্ল্যাটফর্মের বেসিস এটা হয়েছে। এই প্রজন্ম কিন্তু আমাদের গত আন্দোলনটাকে এই ডিজিটাল হরাইজন্টাল প্ল্যাটফর্মের বেসিসে নিয়ে গেছে। সো আমাদের পুরনো প্রেক্ষাপট থেকে যখন আমি দেখি, আমার কাছে তো মনে হয় যে এটা বুঝতেই পারছি না আমরা, আমাদের জন্য অসুবিধা হচ্ছে যে এটা কীভাবে তারা মানে সম্ভব করলো। প্লাস দেখেন, আপনি লিডারশিপ দেখেন, ওদের লিডারশিপের মানে এরা আমার বিবেচনায় আন্দোলনের সময় এই গত 1.5 মাস 2 মাস সময় ধরে খুব কম ভুল, কিন্তু তারা খুব কম ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবং সিদ্ধান্তগুলো তাদের বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর ছিল বলে আমার কাছে মনে হয়েছে। তো এই কথাগুলো এই জন্য বললাম, যেটা হাসান হাফিজ ভাই বললেন, আপনাকে তো এই বাস্তবতার উপরই রাজনীতিটা করতে হবে, এই তরুণ প্রজন্মের প্রত্যাশার উপরই তো আপনার করতে হবে, কারণ এরাই তো ফিউচার বাংলাদেশে। এই ফিউচারটাকে আপনি এখন কিভাবে তৈরি করেন, ফ্রেম করেন, তার উপর নির্ভর করবে আপনি কতটা সফল রাজনৈতিকভাবে হবেন কি হবেন না। তো কাজেই এই পরিবর্তিত প্রেক্ষাপটটাকে মনে রেখেই করতে হবে, এবং এটা বদলে গেছে। আমি ওদের সাথে যখন কথা বলি, তারা অনেক বেশি ইনফরমেশন দাবি করে, চায়। আমরা যেভাবে সরকারি চাকরি করেছি, শিক্ষকতা করেছি, আমাদের আমলে যেরকম কোনো রকম হলেই হয়ে যায়, এদের ধারণা কিন্তু কোনো রকম না। আই ওয়ান্ট ইনফরমেশন, এক্সাক্ট ইনফরমেশন, কী হচ্ছে না হচ্ছে। ওরা অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি চায়, আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি দায়িত্ব পালন করলেন কি না। তো কাজেই এই জিনিসগুলো ওরা, এবং এদের এখনকার প্রেক্ষাপটটা কিন্তু হচ্ছে জাস্টিস, আমার যা রাইট এটা আমি চাই, আমাকে আপনি দিতে হবে, যদি না দেন আমি আপনাকে অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি বা আপনার অ্যাকাউন্টেবল করতে পারি। তো এই বিষয়গুলো নূতন কিন্তু, এবং আমাদের জন্য এই যে ধরেন পরিবর্তনগুলো,
আমাদের কাছে লাগছে, শখ মনে হচ্ছে, ঠিক। কিন্তু এই বাস্তবতাটা যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু যেটা হাসান হাবিব সাহেব বললেন, অনেক রাজনৈতিক দলকে এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হবে। কারণ নতুন প্রজন্ম, আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সমন্বয়ক নয়, তরুণ প্রজন্ম। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র বা শিক্ষকতাও করেছি। রংপুরে এক ছেলে, এক কলেজের, রংপুর ইউনিভার্সিটির এক ছেলে আমাকে লেসন দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে এসে আমাকে কতক্ষণ এই এই মানে গভর্নেন্সের উপর একটা 10 মিনিটের বক্তৃতা দিয়ে দিয়েছে। আই ওয়াজ ডিপলি ইমপ্রেসড। ওখানকার ছেলে এই বিষয় যদি জানতে পারে, দেন ইট রিফ্লেক্টস এ জেনারেশনাল অ্যাওয়ারনেস। তারা একটা নতুন চিন্তা ভাবনা করছে, যেটাকে আমাদের মাথায় রেখে ভবিষ্যতে আমাদের এই রাজনৈতিক কাঠামোটাও পুনর্বিন্যাস হয়তো করতে হবে।